স্যার একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে, খারাপ ভাববেন না তো? এখন খুব বেশি পার্সোনাল বিষয় নয় তো? আরে না স্যার, পার্সোনাল না, বরং প্রেম ভালোবাসার কথা স্যার। প্রেম ভালোবাসা? আরে ভাই সচিন, তুমি কবে থেকে রোমান্টিক হয়ে গেলে? স্যার আমি তো আগে খুবই রোম্যান্টিক ছিলাম। তারপর কি হলো? তোমার গার্লফ্রেন্ড পালিয়ে গেল নাকি? না স্যার, যে মেয়েটাকে আমি ভালোবাসতাম তাকে তো আমি মনেও রাখতে চাই না। স্যালুনির কথা বলছো? আরে ভাই, জীবনে তো এমন ছোটখাটো ঠক্কর লাগতেই থাকে। সব ঠিক হয়ে যাবে সচিন, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। স্যার এই চিৎকারের আওয়াজটা শুনলেন? হ্যাঁ শুনলাম তো, জঙ্গল থেকে এলো। দাঁড়াও তো একটু। স্যার আশেপাশে তো কেউ নেই। তাহলে আওয়াজটা এলো কোত্থেকে? ইয়েস স্যার। ওকে স্যার। ইয়েস স্যার। স্যার আমার তো খুব খারাপ লাগছে। আই এম রিয়েলি ফিলিং ব্যাড। গতকাল আমরা এখান দিয়েই গেছিলাম, মেয়েটা চিৎকারের শব্দ শুনলাম, তাও কিছু করতে পারলাম না। খারাপ তো আমারও লাগছে সুচেন, কিন্তু আমরা তো জঙ্গলের ভিতরে ঢুকেও কাউকে দেখতে পেলাম না। এখন নিজেকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই, খুনিকে খুঁজতে হবে। আচ্ছা, যতক্ষণ না খুনিকে পাবো এই মেয়েটার চিৎকার আমার কানে বাজতে থাকবে। মাই গড, খুব নৃশংসভাবে খুন করেছে। পুরো মুখ বিকৃত করে রেখে দিয়েছে যাতে কেউ চিনতে না পারে। কাজল একটু বডিটা উল্টাও তো, দেখো তো রক্ত পেছনে আছে কিনা। হ্যাঁ স্যার, আছে তো। মনে হচ্ছে গুলি এফোর ওপর হয়ে গেছে। সেটা তো পরেই জানা যাবে যে গুলি সামনে থেকে মারা হয়েছে নাকি পিছন থেকে। আশপাশটা ভালো করে দেখো তো, যদি ভাগ্য ভালো থাকে তাহলে কোনো গাছে হয়তো গুলিটা পাওয়া যাবে। এই পোশাকে পাতা লেগে রয়েছে, এর অর্থ হলো এই মেয়েটা জঙ্গলের দিক থেকেই পালিয়ে এসছে। খুনি খুব বড় একটা প্ল্যান করেছে। মেয়েটাকে ফোন করে এই নিরিবিলি জঙ্গলে নিয়ে এসেছে, তারপরে ওকে গুলি করে, আর গুলি করার পর কোনো একটা ভারী জিনিস দিয়ে মাথায় আর সারা গায়ে আঘাত করে। পুরো চেহারাটা বিকৃত হয়ে গেছে। কটা নাগাদ দেখেছিলেন আপনি বডিটা? সকাল 7টা 7:30 নাগাদ আমি এখানে দুধ নিয়ে যাচ্ছিলাম, তো আমি দেখতে পেলাম মেয়েটা পড়ে আছে। আমি ভাবলাম হয়তো অজ্ঞান হয়ে গেছে, মাথা ঘুরে গেছে হয়তো, কিন্তু যখন কাছে গেলাম আমি নিজেই অজ্ঞান হয়ে যাচ্ছিলাম প্রায়। খুব নৃশংসভাবে মেরেছে স্যার ওকে। আশেপাশে আর কাউকে দেখেছিলেন? না স্যার। না, একটু ভেবেই বলুন। কোনো গাড়ি বা বাইকওয়ালা? না স্যার, কাউকেই দেখিনি। আচ্ছা কাজল,
বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠানোর বন্দোবস্ত করো। স্যার। আমরা জঙ্গলটা একটু ঘুরে দেখি, দেখি কোথাও কোনো চিহ্ন পাওয়া যায় কিনা। স্যার একটা ব্যাপার বুঝতে পারছি না, যে এত রাতে এই মেয়েটা এই জঙ্গলের মধ্যে কি করছিল। হতে পারে সুচিন কেউ ওকে জোর করে নিয়ে এসছে, কিডন্যাপ করে। দেখো ভালো করে আশপাশে কিছু পাওয়া যায় কিনা। বাচ্চার কান্নার আওয়াজ। স্যার, আমার স্ত্রী না বলে যে জঙ্গলে যখনই কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনবে তো তো সেখান থেকে পালিয়ে যেতে হবে, তাই তো? তা না স্যার, তাহলে আর কি? বাচ্চার কান্নার আওয়াজ শুনলে তাকে খোঁজা উচিত স্যার। হ্যাঁ, ঠিকই বলেছেন তোমার স্ত্রী তোমায়। না হলে আমি এক্ষুনি ফোন করে জিজ্ঞেস করতাম কি উল্টো পাল্টা শেখাচ্ছেন আপনি ফ্রেডিকে। ফোন করবো না? আরে না স্যার, আমি বাচ্চাটাকে যে কোনো মূল্যে খুঁজে বের করবো স্যার, সত্যি বলছি স্যার। আপনি শুধু আমার স্ত্রীকে ফোন করবেন না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই দিক থেকে বাচ্চাটার কান্নার আওয়াজ আসছে। এই আওয়াজটা তো ঝোপঝাড়ের পিছন থেকে আসছে। মাই গড, আরো একটা লাশ। এই বাচ্চার কান্নার আওয়াজ তো নিচ থেকে আসছে। লাশটা একটু ওটাও তো দেখি। মাই গড, এই বাচ্চাটাকে এখানে কে রাখলো লাশের নিচে? স্যার হতে পারে এই বাচ্চাটি মহিলার, খুনি মাকে মেরে দিয়ে বাচ্চাটাকে ফেলে দিয়ে গেছে। এই খুনির তো নরকেও স্থান হবে না স্যার। আমরা যদি সঠিক সময় না এসে পৌঁছাতাম তাহলে এই বেচারা খিদে তেষ্টা এমনিই তো কত কষ্ট পেত স্যার। ফ্রেডি, বাচ্চাটা একটু ধরো। আলিলি স্যার, ভগবানের অশেষ কৃপা স্যার, বাচ্চাটার গায়ে একটা আঁচড়ও লাগেনি। একটা কাজ করো, ওকে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। এরও তো মুখ একেবারে বিকৃত করে দিয়েছে, আগের লাশটার মতোই। মনে হয় দুটো খুন একজনই করেছে। দুজন মহিলাকে মেরে ফেললো আর বাচ্চাটাকে জীবিত রেখে গেল। স্যার হয়তো খুনির কোনো সম্পর্ক আছে বাচ্চাটার সাথে। কিন্তু একে গুলি করা হয়নি। এই দেখো, গলা কেটে মারা হয়েছে। একজনকে গুলি করে অন্যজনকে গলা কেটে। আর স্যার এই মেয়েটা পার্টি ড্রেস পরে আছে, মনে হয় কোনো পার্টি থেকে আসছিল। স্যার হতে পারে ওর স্বামী ওকে খুন করেছে। কেউ নিজের পরিবারের সঙ্গে এমনটা করতে পারে? বিশ্বাস করতে পারছি না। স্যার আমাকে দিয়ে দিন। আরে শাবাশ। দেখো, এই যে সরি বস, খুনি মুখের হাড়গুলো এমন ভাবে ভেঙে দিয়েছে যে একটা মুখও বোঝা যাচ্ছে না। ইট ক্যান্ট বি রিকনস্ট্রাক্টেড। এর মুখটা তৈরি করা যাবে না। আরে ডক্টর সারুকে কিছু তো করুন, এভাবে হার মেনে নিলে কি করে চলবে? না না, হার কোথায় মারলাম, কিছু তো বলবো না। আরে ডক্টর সারুকে আপনি বলুন, এই লাশটার কি খবর? এর মুখটা কি তৈরি করা সম্ভব? না অভিজিৎ, খুনি দুটো লাশেরই মুখ একদম নষ্ট করে দিয়েছে। এর মুখটাও বানানো যাবে না। অদ্ভুত বিষয়, এর মুখ বানানো যাবে না, ওর মুখ বানানো যাবে না, তাহলে আমাদেরকে ডাকলেনটা কেন? কাজের কথা বলুন, না হলে আমরা চলে যাবো এখান থেকে। বলবো, কাজের কথা বলবো। বস, এই মেয়েটির মৃত্যু গুলি লাগার কারণে হয়েছে, আর ওই যে মেয়েটি ওর গলায় ছুরি মারার কারণে মারা গেছে। বাহ, দারুণ বললেন। হাততালি দাও, হাততালি।
আরে ডক্টর সারুকে আমরাও এটা জানি যে এই মেয়েটিকে গুলি করে খুন করা হয়েছে আর একে গলা কেটে খুন করা হয়েছে। আরে কোনো কাজের কথা থাকলে সেটা তো বলুন। আর একটা কাজের কথা হলো বস, যে ওই মেয়েটি যে গুলি লেগেছে না, সেটা পেছন থেকে। এই হলো গিয়ে একটা কাজের কথা। আর কিছু কি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। এই মেয়েটির মৃত্যু 9 ঘন্টা আগে হয়েছে। আর এই লাশটা যেটা তোমরা সুড়ঙ্গ থেকে পেয়েছো, এর মৃত্যু প্রায় 30 ঘন্টা আগে হয়েছে। তার মানে এই দুজনকে ভিন্ন ভিন্ন সময় মারা হয়েছে জঙ্গলে। বস, ওই মেয়েটির মৃত্যুর তারিখ হচ্ছে 12ই নভেম্বর, আর এই মেয়েটি 13ই নভেম্বর মারা গেছে। মানে স্যার, ওই বাচ্চাটা 12ই নভেম্বর থেকে ওখানে কাঁদছিল। ডক্টর সারুকে ডিএনএ রিপোর্টটা কি আসছে? এই বাচ্চাটা এরই না যাকে আমরা সুড়ঙ্গতে পেয়েছি? আরে অভিজিৎ, ডিএনএ রিপোর্ট আসতে সময় লাগে, তুমি তো জানো। আরে ডক্টর সারুকে একজন খুনি প্রকাশ্যে ঘুরছে, না জানি কাকে আবার খুন করতে চলেছে। আমাদের কাছে সময় দেখো- নেই। দেখো অভিজিৎ, ডিএনএ রিপোর্ট না এলেও কিন্তু এই বাচ্চাটার চুল থেকে আর স্কিন থেকে আর এই দুজনের লাশ থেকে আমরা এমন একটা জিনিস পেয়েছি যেটা তোমাদের ইনভেস্টিগেশনে সাহায্য করবে। আচ্ছা, সেটা কি? কটন ফাইবার্স। তুলো সুতো? ওই তুলো সুতো যেটা কাপড় তৈরি করতে কাজে লাগে। এই কাপড় তৈরি করার তুলো স্যার এখানে কি করে এলো? কারণ ওখানে জঙ্গল বা সুড়ঙ্গ থেকে তো আমরা কোনো রকম তুলো পাইনি। এই তুলো সুতো জঙ্গল থেকে আসেনি সচিন। নিশ্চয়ই এই তিনজনকে এমন কোনো জায়গায় রাখা হয়েছিল যেখানে এই তুলো সুতো ছিল। হ্যাঁ, হয়তো কোনো কটন মিলে। স্যার জঙ্গলের সবচেয়ে কাছে এই একটাই কটন মিল আছে, আর শুনেছি কটন মিলও 1 বছর ধরে বন্ধ। বন্ধ থাকা বাড়িতে, মিলে বা ফ্যাক্টরিতে সবচেয়ে বেশি ক্রাইম হয় সচিন। এখানকার মালিককে জানতে পেরেছো কিছু? স্যার, লোকটার নাম সুভাষ। সুভাষ? ওকে ডেকেছো কি এখানে? এত তাড়াহুড়ো করছো কেন এই মিলটাকে পরিষ্কার করবার জন্য? হ্যাঁ, তুমি কি লাশ লুকোতে চাইছো নাকি? হোয়াট ননসেন্স! আপনারা কে? আরে তুমি কে? আর এই বন্ধ হয়ে যাওয়া মিলেই বা তুমি কি করছো? আমি এই মিলের মালিক, আর এটা বন্ধ হোক বা খুলেই থাকুক সেটা আমার ব্যাপার। তাহলে আপনি মিস্টার সুভাষ? হ্যাঁ। আগে হ্যাঁ, আর আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? এখানে? এখন যেখানে যেখানে ক্রাইম হবে সেখানে সিআইডি কে তো আসতেই হবে। আপনাদের ভুল হয়েছে, এখানে কোনো কিছুই হয়নি। আচ্ছা, আমরা এই মিলের তল্লাশি নেব এখন। কেন? দেখতে থাকো। এই মিলে একটা লাশ লুকিয়ে রাখা হয়েছিল। দেখুন, এত বড় একটা মিলের ভেতর কোথায় লাশ লুকিয়ে রাখবে? দেখুন স্যার, আপনি আমার কথা শুনতে চাইছেন না। আপনি জানেন না আমার হাত কত দূর যেতে পারে। একটা ফোনই যথেষ্ট আপনাদের থামিয়ে দেওয়ার জন্য। দেখুন অফিসার, আপনি জানেন না আমি কি করতে পারি। নিখিল, আপনি স্যার, এদিকে এসো। এনেকে বাইরে নিয়ে গিয়ে একটু জোকস শোনাও। কি করছেন? আসুন এদিকে এদিকে হ্যালো। আসুন। আরে আসুন অফিসার। না। একটা মশা ছিল যে যেখানে সেখানে কামড়া। স্যার, হ্যাঁ কাজল? স্যার, এ দেখুন স্যার, রক্তের দাগ। আমাদের অনুমানই সত্যি হলো। নিশ্চয়ই এখানে কিছু না কিছু হয়েছিল। এক কাজ করো, এই রক্তের স্যাম্পল তুলে নাও, আর একবার ওই মিস্টার সুভাষকে একটু এখানে নিয়ে এসো। স্যার, এদিকে। স্যার, মিস্টার সুভাষ, কি যেন বলছিলেন এখানে কোনো ক্রাইম হয়নি? হ্যাঁ, এটা তাহলে কি? এখানে কোনো ক্রাইম না হলে এই রক্ত এলো কি করে? এই রক্ত কোথা থেকে এলো? এ প্রশ্নের উত্তর তো তোমাকেই দিতে হবে। হ্যাঁ, স্যার, এই দেখুন আমার টিকিট। আমি তো 1 মাস ধরে ইন্দোরে আছি।
হয়তো আমার অ্যাবসেন্সের সুযোগ নিয়ে কেউ ভেতরে ঢুকে থাকবে। ইন্দোর থেকে ফিরে এসেই মিল পরিষ্কার করার মতলব কেন এলো তোমার মাথায়? হ্যাঁ, এই মিল তো 1 বছর ধরে বন্ধ, তাই না? স্যার আমি মিনটা বেচতে চাইছি, 1-2 দিনের মধ্যে পার্টিও এসে পড়বে, তাই আমি পরিষ্কার করতে চাইছিলাম। এখন মিল বেচা তো দূরের কথা, যতদিন না এই কেস শেষ হয় একটা লোকও মিলের ভেতরে ঢুকতেও পারবে না, বুঝেছো? স্যার, হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, ক্লাবের পাস। ক্লাব এরা? স্যার, ব্লাড স্যাম্পলস নিয়ে নিয়েছি। গুড। দেখে নিতে হবে এই রক্তটা ওই দুটো মেয়ের কারোর কিনা। Got it! Zinka chika, zinka chika, zinka chika, zinka chika, zinka chika, zinka chika. Got it! Zinka chika, 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 zinka chika. Zinka chika, zinka. গেছে, যে ভয় পাচ্ছিলাম তাই হলো। হ্যাঁ, মরাদেরই জিত হলো। লাশে খেয়েছে দেখছি শালুকের মাথা। এই, আরে আরে ভাই তোমরা এসে গেছো? আরে এসো এসো। না না, আমরা তো ব্যাস আরে না, এমনি না। এসেছিলাম। হ্যাঁ, এমনি। যাচ্ছে এখন। আরে এসো না ভাই। না না ডক্টর, পরে দেখা হবে। এই শোনো, এই থামো ভাই, আমার কিছু হয়নি। সত্যি তো? হ্যাঁ ভাই সত্যি বলছি, কাম কাম। আমাদের তো মনে হলো যে কি মনে হলো? হ্যাঁ মনে হলো সালুকে গেল। হ্যাঁ হ্যাঁ ডক্টর, কয়েক মিনিটের জন্য আমাদের তো হার্টবিট থেমে গেছিল প্রায়। কিন্তু ডক্টর সালুকে, এই যে আপনি অ্যামেজিং ডান্সটা করছেন, হ্যাঁ 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 হ্যাঁ। এটা কোন খুশিতে করছেন? আরে বস, আমি সবকিছু পেয়ে গেছি যেটা তোমরা খুঁজছিলে। ইয়াস, দেখো ওই যে রক্তের নমুনাটা পেয়েছিলে না মিলে, সেইটা ওই দ্বিতীয় মেয়েটির। আমাদের অনুমান সত্যি হলো তাহলে? মারার আগে এই মেয়েটাকে এই কটন মিলেই রাখা হয়েছিল ওই বাচ্চাটার সঙ্গে। স্যার, স্যার ডিএনএ রিপোর্ট এসে গেছে। গ্রেট। কি জানা গেল ডিএনএ রিপোর্ট থেকে? রিপোর্ট অনুযায়ী এই বাচ্চাটা এই প্রথম মহিলাটির নয়, বরং এই বাচ্চাটা দ্বিতীয় মহিলা, যার লাশ আপনারা ওই রাস্তা থেকে পেয়েছিলেন। কি? এটা কি করে হতে পারে? এটাই হয়েছে সচিন, এই মেয়েটি যার মৃত্যু 13ই নভেম্বর হয়েছে গুলি লাগার কারণে, এই বাচ্চাটা ওরই। যদি এই মহিলা বাচ্চাটির মা হয়, তাহলে এর বাচ্চা ওই মহিলার কাছে কি করে যাবে যে একদিন আগেই মারা গেছে? হ্যাঁ ভাই, কেস তো ক্রমশ জটিল হয়ে যাচ্ছে ডক্টর সালুকে। দুটো মেয়ে খুন হয়ে গেল, দুজনের লাশই কাছাকাছি পাওয়া গেল, কিন্তু দ্বিতীয় মেয়েটা একদিন আগেই খুন হয়ে গেল। স্যার, এটাও তো হতে পারে যে এই মেয়েটা, যার আমরা চিৎকার শুনেছিলাম, প্রথম মেয়েটা, ও নিজেকে খুনের হাত থেকে বাঁচাতে চেষ্টা করছিল। হ্যাঁ, হতে পারে। আর এই জন্য ওর বাচ্চাকে বাঁচানোর জন্য ও এই মহিলার কাছে লুকিয়ে ফেলে। এখন যে কোনো ভাবে আমাদের এটাই জানতে হবে যে এই দুজন মহিলা আসলে কারা। সচিন, একবার এই পাসটা দাও তো। আমার কাছে যেটা আছে এ নিন। ক্লাব এরা? স্যার ডিস্কো তো রাত 9টার আগে খুলবে না, আপনারা আর্লি চলে এসছেন। হ্যাঁ, আমরা ভাবলাম রাতের সময় পাই কি না পাই, এখনই একটু ডান্স করে নি তাহলে। এখন ডান্স করবেন? আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি অফিসার। আপনি সিআইডিতে আছেন? ওয়েলকাম স্যার। আমি ডিজে সানি। 12ই নভেম্বর রাতে এখানে কোনো থিম পার্টি হয়েছিল এই ডিস্কোতে? 12 নভেম্বর রাতে? হ্যাঁ, 12ই নভেম্বর। ইয়েস স্যার, একটা থিম পার্টি ছিল। আপনারা পেপারে নিশ্চয়ই তার অ্যাড দেখেছেন। এটা ওই থিম পার্টির এন্ট্রি পাস ছিল? হ্যাঁ স্যার। এই ফটোটা ভালো করে দেখুন। ও মাই গড, কি হয়েছে মেয়েটার? খুন করা হয়েছে মেয়েটাকে। এত খারাপ ভাবে? মুখটা তো পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মারা যাওয়ার আগে মেয়েটা এই ডিস্কোতে এসেছিল, ওই থিম পার্টিতে। এই মেয়েটাকে একটু চেনার চেষ্টা করো, এর পোশাকটাকে একটু মন দিয়ে দেখো, হয়তো তোমার কিছু মনে পড়তে পারে। এই ড্রেসটা তো, আরে হ্যাঁ, এই ড্রেসটা তো মনে হচ্ছে সৌমি পড়েছিল। সৌমি কুমার। সমী কুমার? হ্যাঁ স্যার, ও প্রফেশনাল মডেল, জেনারেলি অ্যাডস আর মিউজিক ভিডিওতে কাজ করে।
আপনারা নিশ্চয়ই টিভিতে ওকে দেখেছেন। আমাদের তো টিভি দেখার সময় পাওয়া যায় না। এই মেয়েটার অ্যাড্রেসটা দাও আমাদের। স্যার অ্যাড্রেস তো আমরা রাখি না, তবে হ্যাঁ একজন ফটোগ্রাফারকে জানি, ওর কাছে থাকবে। তাহলে ফোন করো ওকে। হ্যালো, হ্যাঁ অশোক, একজন মডেল আছে না সৌমি, ওর অ্যাড্রেসটা একটু দে না। হ্যাঁ 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 বল। বিল্ডিং নাম্বার 19, শান্তিনগর। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ পরে কথা বলছি, কেমন? ওকে। শুনে নিয়েছি আমরা, থ্যাংক ইউ। এটা সৌমির বাড়ি তো? আগে হ্যাঁ, সোমিয়া বাড়িতে নেই। আপনারা? আমরা সিআইডি অফিসার। থ্যাংক গড আপনারা এসেছেন। দেখুন, আমি সোমিয়ার হাজবেন্ড নীল। আমার স্ত্রীর ব্যাপারে কিছু জানা গেল? হ্যাঁ, জানা তো গেছে, তবে সংবাদটা ভালো নয়। কেন, কি হয়েছে? ও সমীর মৃত্যু হয়েছে। হোয়াট? মৃত্যু? এরকম কি করে হলো? সবই তো ঠিক ছিল। কেউ খুন করে দিয়েছে ওনাকে। খুন? না না দেখো শোনো, না, আমার সমীর খুন হতে পারে না, ও মরতে পারে না। নীল সামলাও নিজেকে। আচ্ছা, সমীর কারোর সাথে শত্রুতা ছিল? না স্যার, সমীর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। আচ্ছা, শেষবার তুমি কখন দেখেছিলে ওকে? স্যার 2 দিন আগে আমরা দুজন ক্লাবে এরা গিয়েছিলাম। কত খুশি ছিল ও, কিন্তু আমি কি জানতাম যে ওই রাত ওর জীবনের শেষ রাত হয়ে যাবে। ক্লাবে তো ও তোমার সঙ্গেই ছিল, তাহলে একা হলো কখন? স্যার আমি 5 মিনিটের জন্য নিচে গিয়েছিলাম, তারপর যখন ফিরে এলাম তো দেখলাম ও ওখানে ছিলই না স্যার। তখন কি করলে তুমি? আমি ওকে ফোন করলাম, কিন্তু ওর ফোনটাও নট রিচেবল বলছিল। তারপর আমি দৌড়ে নিচে গেলাম, তো দেখলাম ওখানে আমাদের গাড়িটাও ছিল না। পার্কিং এ গাড়ি ছিল না? আমি ভাবলাম ও আমাকে না বলে কোথাও চলে গেছে হয়তো। কিন্তু সমী এভাবে কাউকে না বলে গাড়ি নিয়ে কোথায় চলে গেল? আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা ভীষণ ঘুরছে স্যার। আচ্ছা, বাড়িতে এতগুলো ফুলের বুকে কোনো পার্টি টাটি ছিল নাকি? স্যার আর বলবেন না স্যার, এই ফুলের তোড়াগুলো মাথা খারাপ করে দিয়েছে স্যার। কেন, এমন কি ঘটেছে? স্যার সোমিয়ার কোনো ফ্যান আছে যে ওর জন্য পাগল, প্রত্যেক দিনই ওর জন্য ফুল পাঠায়। সোমিয়া ওকে অনেকবার বকেছে, তাও কোনো কথা শোনে না। এই দেখুন, এই ফুলের তোড়াটা ও কালকেই পাঠিয়েছে। ফ্রেগ্রেন্স ফ্লাওয়ারিস্ট। এই ফুলওয়ালার কাছ থেকেই জানতে পারবো যে সমীর এই পাগল প্রেমিকটা কে। কেমন বকে চাই স্যার? ফ্ল্যাট নাম্বার 501, বিল্ডিং নাম্বার 19, শান্তিনগরে। কোন বুকে বিক্রি করো? আপনার আমরা সিআইডি অফিসার্স। ও, জানো ওখানে কে থাকে? সৌমি নামের একটা মেয়ে থাকে স্যার। ওকে বুকে কে বিক্রি করে? রকি নামের একজন। এই রকি রোজ আসে? হ্যাঁ স্যার। কটা নাগাদ আসে? এই সময়ই আসে, আসার সময় হয়ে গেছে। আচ্ছা, রকি যখন আসবে ওকে বলবে না যে আমরা এখানে আছি। হাই ব্রাদার, আমার সেই স্পেশাল বুকেটা তৈরি আছে তো? হ্যাঁ রেডি স্যার। ওয়াও, দারুন, ইটস সো বিউটিফুল। এই বুকেটা বেশ দামি দেখছি। কি? তুমি কে?
কেন ঝামেলা করছো? উপ! চল চল। আরে সৌমিকে মারলে কেন? সৌমি মরে গেছে? বেশি নাটক করবে না, বুঝলি? একটা থাপ্পড় মারবো না তো জীবন আর দ্বিতীয়বার বকে পাঠাতে পারবে না। স্যার আমি তো ওর জন্য বুকে কিনছিলাম। জানতিস তো যে ওর বিয়ে হয়ে গেছে, তারপরে ওর রোজ ওকে ফুল পাঠাতি। স্যার আমি ওকে পছন্দ করতাম। ও যদি বিবাহিত হয়ে থাকে তাতে আমার কি দোষ? এর মধ্যে তোর কি দোষ? একটা বিবাহিত মেয়েকে ফুল পাঠিয়ে বিরক্ত করিস, আবার জিজ্ঞেস করছিস তোর ভুল কোথায়? হ্যাঁ, হুম? ওঠ। কেন করলি খুনকে? স্যার 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 আমি খুন করিনি। 12 নভেম্বর রাতে তুই ক্লাব ইরায় গিয়েছিলে না? ক্লাব ইরা? স্যার আমি তো এই ক্লাবে টাবে যাই না। আর আমি যদি জানতাম সৌমি মরে গেছে তাহলে আমি ওর জন্য ফুল কিনতে এখানে কেন আসতাম? না স্যার আমি আমি হ্যাঁ বিবেক, মোবাইল ফোন কোম্পানি থেকে সৌমির কল ডিটেলস পাওয়া গেছে? স্যার বিবেক, স্যার এটা ওই নাম্বারটা যেটা থেকে সৌমিকে ফোন করা হয়েছিল যখন ও ইরা ক্লাবে ছিল। গুড জব বিবেক। 12 তারিখ সৌমির কাছে শুধু একটাই ফোন এসেছিল, রাত 11টা নাগাদ। ইয়েস স্যার, আমি টেলিফোন কোম্পানির কাছ থেকে জিজ্ঞেস করেছি। এটা একটা পিসিওর নাম্বার। পিসিওর নাম্বার? হ্যাঁ স্যার, মঙ্গলনগরে যে পিসিও রয়েছে এই নাম্বারটা সেটারই। মঙ্গলনগর? এই মঙ্গলনগর তো জঙ্গল আর কটন মিলের মাঝখানে, বেশ নিরিবিলি জায়গা। এ কেমন জায়গায় একটা ফোন বুথ বানিয়েছে, এত নিরিবিলি জায়গায়? হ্যাঁ স্যার, আর এই বুথটা অনেক পুরনো মনে হচ্ছে। অনেক বছর ধরে এখানে কেউ আসেও নি। কি জানি আদৌ চালু আছে কিনা। দেখো তো এখান থেকেই ফোন করা হচ্ছে কিনা। স্যার লাইন তো ঠিক আছে। ফোন চলছে, নিজের নাম্বার ডায়াল করে দেখো তো। কোন নাম্বার এটা? স্যার এটা তো সেই নাম্বার যে নাম্বার থেকে ওর কাছে ফোন গিয়েছিল। স্যার আমার তো মনে হচ্ছে সৌমির খুনিরা সৌমিকে ফোন করে এখানে ডাকে আর তারপর এখানে ওকে খুন করে দেয়। সোনিয়া পাবের পার্টি ছেড়ে এত রাতে এত নিরিবিলি জায়গায় শুধু একটা ফোন করার জন্য আসবে? কে হতে পারে যে কল করেছিল? আর এমন কি বলেছিল ওকে? একটা কাজ করো, আশপাশটা খুব ভালোভাবে চেক করো, দেখো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। স্যার এটা কি? রক্ত? রক্ত কোত্থেকে এলো এখানে? কাজল, এই ব্লাডের স্যাম্পল নিয়ে নাও তো একটু। স্যার স্যার হুম, স্যার ওদিকে দেখুন, একটা গাড়ি। এরকম জায়গায় গাড়ি কি করে আসবে? এখানে তো দুটো গাড়ি রয়েছে, আশেপাশে তো কাউকেই দেখছি না। হ্যাঁ স্যার, স্যার এই গাড়িটা তো সৌমির, WN93T3131। যদি এটা সমীর গাড়ি হয়ে থাকে তাহলে দ্বিতীয় গাড়িটা কার? স্যার হতে পারে এই গাড়িটা খুনির। উনি নিজের গাড়ি এখানে রেখে কেন যাবে? কাজল, এই গাড়িটা খুব ভালোভাবে চেক করো, দেখো কোনো আইডি পাওয়া যায় কিনা। স্যার এই সোমিয়ার গাড়িতে করে এখানে আসে, গাড়িটা পার্ক করে আর তারপর এখান থেকে পিসিওর দিকে যায়। যা কিছু হয়েছে এই পিসিওতেই হয়েছে। অনেক রক্ত পাওয়া গেছে এখানে। হ্যাঁ স্যার, একটা কথা তো পরিষ্কার স্যার, এই খুনি সৌমিকে এখানে খুন করার উদ্দেশ্য নিয়ে এসেছিল, না হলে এত নিরিবিলি জায়গায় কেউ কাউকে ডাকবে কেন? সেটাই তো। গাড়িতে তো কোনো আইডি প্রুফ পেলাম না, বাচ্চাদের এই জিনিসগুলো পেলাম, ডাইপার্স, দুধের বোতল আর এই খেলনা। এই সব জিনিসগুলো ওই বাচ্চাটা নয় তো, যাকে সৌমির লাশের পাশ থেকে পেয়েছিলাম, কাঁদছিল? হতে পারে এই বাচ্চাটা আমরা সৌমির লাশের কাছ থেকে পেয়েছিলাম।
ওই বাচ্চাটার মা, তাকে রাস্তা অনেকটা দূরে গিয়ে পেয়েছিলাম আমরা। স্যার এই দ্বিতীয় গাড়িটা এই মেয়েটার নয় তো? হতে পারে, কিন্তু দ্বিতীয় মহিলাটি আসলে কে? তার সঙ্গে সমীর সম্পর্ক কি, যে এত রাতে এত নিরিবিলি জায়গায় সমীর পিছু করতে করতে এখানে চলে আসে? সচিন, আরটিও থেকে খোঁজ নাও, কার নামে রয়েছে এই গাড়ি। আমার বউ আমার ছেলে কি করে যেতে পারলো? বাচ্চাটার কথা একবারও চিন্তা করলো না। আমি আমি আর বেঁচে কি করবো বলুন? দেখুন, এই ব্যাপারটা আমাদেরও কষ্ট দিচ্ছে। কিন্তু এসব হলো কি করে? BX30 B349, এটা আপনার গাড়ি তাই না? হ্যাঁ। তনুশ্রী কি সমী বলে কাউকে চিনতো? সমী? সৌমি কুমার। দেখুন, আপনার বাচ্চাকে একটা লাশের পাশ থেকে পাওয়া গেছে, আর সেই লাশটা সৌমির। সমীও খুন হয়ে গেছে? আপনি সৌমিকে চেনেন? আমার স্ত্রী সৌমি ডিজাইনার ছিল। সৌমির শুটিং এর সমস্ত ড্রেস আমার স্ত্রী ডিজাইন করে দিত। তনুশ্রী ফ্যাশন ডিজাইনার ছিল? হ্যাঁ, 2 মাস আগে সৌমি ওকে নিজের কাজে নিয়েছিল, খুব খুশিও ছিল। সৌমি ওকে ভালো স্যালারি দিত। 12ই নভেম্বর রাতে তনুশ্রী কোথায় ছিল? ও কোনো ডিস্কোতে গিয়েছিল কি, কোনো পার্টির জন্য? 12ই নভেম্বর? হ্যাঁ। সেই দিন থেকে তো আমার স্ত্রী নিরুদ্দেশ। নিরুদ্দেশ? কোথা থেকে? আমরা 3 জন, আমি, আমার স্ত্রী আর এই বাচ্চা ডিনার করতে বেরিয়েছিলাম হোটেল এলিট রেস্টুরেন্টে। তারপর কি হলো? খাওয়ার অর্ডার দিয়ে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, আর আমার স্ত্রী বাচ্চাকে নিয়ে করিডোরে ঘুরে বেড়াচ্ছিল। তারপর ওয়াশরুম থেকে ফিরে দেখলাম আমার স্ত্রী একটু চিন্তিত ছিল। চিন্তিত ছিল কি ব্যাপারে? সেটা তো আমাকে বলেনি, কিন্তু বলেছিল আর্জেন্ট কাজ এসে গেছে, তাই ওকে চলে যেতে হবে। কোথায় যাচ্ছিল কিছু বলেছিল? না, ও বললো এখন সময় নেই কথা বলার, ফেরার সময় বলবে সব। কিন্তু আমি কি করে জানবো যে ও আর কোনোদিনই ফিরবে না? বাচ্চাকে সাথে নিয়ে গেছিল কেন? বাচ্চাটা ওর মা ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। মা ছাড়া খুব কান্নাকাটি করতো। নামটা কি বললেন রেস্টুরেন্টের? এলিট রেস্টুরেন্ট। আমি তোমাকে যা জিজ্ঞেস করব একটু ভাবনা চিন্তা করে বলবে। এই ফটোটা ভালো করে দেখো। এই মেয়েটা কি দিন 2 আগে এখানে ডিনার করতে এসেছিল? স্যার, 100-150 জন রোজ এখানে আসেন। এই মহিলার সাথে একটা ছোট বাচ্চাও ছিল। উনি ওনার স্বামীর সাথে এসেছিলেন, এনার সাথে। আরে হ্যাঁ, উনি তো সেই মহিলা যিনি হঠাৎ করে রেগে গিয়েছিলেন। হঠাৎ করে রেগে গেছিল? এমন কি হয়েছিল? উনি আমাকে মিনারেল ওয়াটার আনতে বললেন। আমি যখন গেলাম উনি করিডোরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করেই আমার উপর রেগে গেলেন। আমাকে বললেন যে বেরো এখান থেকে, আমাকে বিরক্ত করো না। অদ্ভুত ব্যাপার, প্রথমে জল চাইলো, তারপর চিৎকার করতে লাগলো। হ্যাঁ স্যার। স্যার, তনুশ্রী হাজবেন্ডও এটাই বলেছিল যে উনি যখন বাথরুম থেকে বেরিয়ে এসেছিলেন তখন তনুশ্রী করিডোরেই দাঁড়িয়েছিল। স্যার, করিডোরে নিশ্চয়ই ওর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল। হতে পারে নিখিল। এটা নর্থ কলকাতা, সাউথ কলকাতা সব জায়গার খবরই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, খবরটা এখনো সার্ভ করতে পারে। আচ্ছা, এটা বলো যে এই সিসিটিভি ক্যামেরা করিডোরেও আছে? হ্যাঁ স্যার। দেখাও কি রেকর্ড হয়েছে। আসুন স্যার। হ্যাঁ, তাই তো। এটা এত ভিড় এখানে। তোমরা দেখছো এটা? এই তনুশ্রী এখানে দাঁড়িয়ে দুজনের কথা শুনছে। হ্যাঁ স্যার, আর ও যা শুনতে পাচ্ছিল মনে হচ্ছে কিছু ভয়ঙ্কর ছিল, সেই জন্য ওখান থেকে সরে গেল। আর এই দুজন ক্যামেরার দিকে পিট করে বসে আছে, ভালো করে দেখা যাচ্ছে না ওদের। আর এটা কি? এই জ্যাকেটটা তো চেনা লাগছে। কোথায় দেখেছেন স্যার? এটা তো আমিও ভাবছি, এটা তো ক্লাব ইরা। ওখানে ডিজে সানি জ্যাকেটটা পরেছিল। তাহলে ডিজে সানির সঙ্গে ভালোই সম্পর্ক রয়েছে তনুশ্রী আর সৌমির খুনের সঙ্গে। একটা কাজ করি, দেখি ডিজে সানি আমাদের কি গল্প শোনায়।
এখানে তো কেউই নেই। আরে কারা আপনারা? ভেতরে এলেন কি করে? কেন? না বলে ভেতরে আসা বারণ স্যার। কাকা জিজ্ঞাসা করবো? আমাকেই? তোমার কোথায় থাকা উচিত ছিল? বাইরে। বাইরে। এরপর যদি ডিউটিতে ফাঁকি দাও আর নিজের ভুল চাপার চেষ্টা করো, খুব খারাপ হবে। কোথায় গিয়েছিলে তুমি? স্যার টয়লেট গিয়েছিলাম। গতবার দেখেছিলে না আমাদের? হ্যাঁ, আপনারা তো সিআইডির লোক না? এই সানি কোথায়? ও তো আজকে আসেনি স্যার। বিকেলে তো আসবেন নিশ্চয়ই। জানি না ম্যাডাম। ও কোথায় থাকে? স্যার জানি না, এখানকার আজকে আসেনি স্যার। এখানের ম্যানেজার কোথায়? ম্যানেজারকে ফোন করো, এক্ষুনি আসতে বলো। স্যার, ফোন নাম্বার তো নেই আমার কাছে। আরে আরে অন ডিউটি কিছু যদি হয়ে যায় তুমি কাকে ফোন করবে? আপনাকে স্যার। আপনারা সন্ধ্যাবেলা আসুন না। অদ্ভুত ব্যাপার স্যার, এখানে যখন এসেছিলাম তখন সানি দুপুরেও এসেছিল, আর আজ এখানে কেউ নেই। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমরা সন্ধ্যাবেলায় আসছি আবার। হ্যালো, আরে এখানে সব গোলমাল হয়ে গেছে। ওই সিআইডির লোকেরা আবার এসেছিল। কি? আরে না না, এখানে আসার ভুল একদম করো না। আর আমি তো বলি কি যে এই শহরটাই ছেড়ে দাও। হ্যাঁ? আহ! এই হাতুড়ির বাড়ি কে দিল? কাকে ফোন করছিলি? রং নাম্বার ছিল স্যার। রং নাম্বার এক্ষুনি রাইট হয়ে যাবে। হুম, আমি কে যেন? কে তুই? এই স্কুলে হেডমাস্টার মশাই মারতো, আর বিয়ের পরে বউও কখনো কখনো আমার ওপর হাত সাফ করে, কিন্তু এইরকম চড় কখনো খাইনি আজ পর্যন্ত। ওঠ ওঠ, এবার চটপট উত্তর দে আর বলে ফেল যে আসল রহস্যটা আসলে কোথায়। হাই রকি। আয় ওহো, এবার আমরা পরিশ্রমের ফল পাবো, আর টাকা পয়সার কোনো অভাব থাকবে না। আরে তুই অভাবের কথা বলছিস কি? আমরা দুজন তো এবার একেবারে মালামাল হয়ে যাবো রে। কিন্তু আমাদের যে মালামাল করবে সে গেল কোথায়? আরে আসবে নিশ্চয়ই, যাবেটা কোথায়? স্যার এটা তো রকি, সমীর ওই প্রেমিক ছেলেটা। আর স্যার এরা দুজন তো ওরাই যাদের আমরা ওই এলিট রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজে দেখেছিলাম। খুব ভালো কাজ করেছো তোমরা দুজনে। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। এবার প্লিজ আমাদের পাওনাটা মিটিয়ে দিন, যাতে আমরা খুব তাড়াতাড়ি এই শহর থেকে পালিয়ে যেতে পারি। শহর থেকে কেন? হ্যাঁ, আমি তোমাদের দুজনকে পৃথিবী থেকে দূর করে দেব। কি বলছেন স্যার? আমার তো প্রথম থেকেই এর ইন্দোরের গল্পটা ঠিক লাগছিল না। চলো। এটা কি করছেন স্যার আপনি? এটা তো বেইমানি স্যার, আপনি চিটিং করছেন। এটা ভুল করছেন স্যার। চোরের ঘরে চুরি করা আমার পুরনো অভ্যেস। ওদের ধরো। ভাই পালা 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 পালা। খুনিকে হাতে নাতে ধরাটা সিআইডিদের পুরনো অভ্যেস। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। চল ছেড়ে দিন, চল প্লিজ, প্লিজ ছেড়ে দিন। আমি দোষী নই অফিসার, আপনার দিব্যি। আমার দিব্যি খাচ্ছিস, তাও মিথ্যে করে? হ্যাঁ, আমি বুঝতে পারলাম না আমার প্ল্যানটা কি করে ফেল হয়ে গেল।
আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এরকমটাই হয়, যেখানে যেখানে সিআইডি হাত দিয়েছে আচ্ছা আচ্ছা প্ল্যান ফেল হয়ে গিয়েছে। তুই তো একটা মাছি। কেন মারলি সৌমি আর তনুশ্রীকে? সৌমি আমাকে রাস্তায় এনে দাঁড় করে দিয়েছিল। এমন কি করেছো? হ্যাঁ, 2 বছর আগে সৌমির এলাকাতে দিল্লিতে একটা ফ্যাশন শো করেছিলাম। শেষ মুহূর্তে ও শোতে আসেইনি, ও আমায় ধোকা দিয়েছিল। মাত্র এইটুকুর জন্য তুই ওকে খুন করলি? আমার অনেক টাকা লোকসান হয়ে গেছিল। স্পন্সররা আমার নামে কেস করেছিল। আমার এত বদনাম হয়ে গেছিল যে আমাকে ইন্ডাস্ট্রি ছাড়তে হলো। স্যার এই লোকটা আমাদেরকে টাকা দিয়েছিল স্যার। স্যার সেই জন্য আমরা ওনাকে সাহায্য করতে রাজি হয়েছিলাম। সৌমিকে ভালোবাসতিস না তুই? হ্যাঁ, তার জীবন রক্ষা করার বদলে তাকে প্রাণে মেরে দিলি। স্যার ও আমাকে নয়, বরং নিজের হাজবেন্ডকেই ভালোবাসতো। তাই আমি ভাবলাম ওর আর বেঁচে থেকে হবেই বা কি। লজ্জা হওয়া উচিত তোর। সৌমি একজনের স্ত্রী ছিল, একজনের বোন, একজনের মেয়ে ছিল। তোদের মতো জানোয়ারেরা মানুষের জীবন নিয়ে এমন খেলা করিস যেন তারা কেউ মানুষই না, খেলার পুতুল কোনো। তনুশ্রী তোমাদের কি পাকাধানে মই দিয়েছিল? হ্যাঁ, ও আসলে রাত্রে এলিট রেস্টুরেন্টে আমাদের প্ল্যানটা শুনতে পেয়ে গিয়েছিল। তনুশ্রী সৌমিকে কিছু জানানোর আগেই আমরা ওকে রাত 11টায় ফোন করি আর বলি যে ওর ড্যাডির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তার জন্য সৌমি ওখানে ওই নিরিবিলি জঙ্গলের মধ্যে পৌঁছে যায় যেখান থেকে তোমরা ওকে ফোন করেছিলে। হ্যাঁ স্যার, আমরা এটা কি করে জানবো যে তনুশ্রী ও সৌমির পিছনে পিছনে চলে আসবে আর খুনটা দেখতে পেয়ে যাবে? এই দুটো বোকা সৌমির লাশ লুকানোর জন্য আমার কটন মিল বেছে নিয়েছিল। শুধু তাই নয়, এই গাধাগুলো তনুশ্রী আর বাচ্চাকে নিয়ে এসেছিল। আমি ওদের বললাম যে এই লাশগুলো লুকিয়ে ফেলো। আমরা ঠিক লুকিয়ে ফেলতাম, কিন্তু তনুশ্রী কিভাবে যেন পালিয়ে গেল আর বাচ্চাটাকেও কোথায় লুকিয়ে ফেললো। তনুশ্রীকে তো আমরা পেয়ে গেলাম, কিন্তু বাচ্চাটাকে পেলাম না। তোদের কথাগুলো শুনে ইচ্ছে হচ্ছে তোদের ঘাড়গুলো এখানেই মটকে দিই, কিন্তু আফসোস, আইনে হাত বাঁধা আমাদের। তোদের তিনজনেরও সেই ভয়ঙ্কর মৃত্যুই হবে যা তোরা ওই 2 মহিলাকে দিয়েছিস। একটা নিষ্পাপ বাচ্চার কাছ থেকে তোরা তার মাকে কেড়ে নিলি। ফাঁসি হবে তোদের, ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.